নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। মোহনপুর থানা থেকে, থানার ভেতরে তখন মৃত ব্যক্তির পুত্র রয়েছেন বাবার দেহ নেওয়ার জন্য। শেষ পর্যন্ত যে নার্সিংহোমে মারা গেছেন তার পোস্টমর্টম করে সেই বডিটাকে নেওয়ার জন্য। সেই সময় থানার মধ্যে থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলছেন যে তুমি ভাই মামলাটা তুলে নাও, আপনি মামলাটা তুলে নিন। এই মামলাটা তুলে নিলে আপনি বডিটা তাড়াতাড়ি আপনার পাওয়ার ব্যবস্থা করে নেব, না হলে কিন্তু আপনার বডি পেতে দেরি হবে। কতদিন লাগতে পারে? 4 দিন 5 দিন লেগে যেতে পারে বডি পেতে। আপনি ভাবুন একটা থানার ভেতরের অবস্থাটা কি। আমি মাঝে মাঝেই বলি না, রাজীব কুমার এই পুলিশের 12টা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভায়া রাজীব কুমার বাজাচ্ছেন না, থানাগুলো তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটা থানায় যাবেন, দেখবেন থানার বাইরে একটা সার্কিট বসে থাকে অধিকাংশ থানায়। আমি সব থানা বলবো না, আমি যেটা জানি বলবো না, বলবো না। আমি নিজের অভিজ্ঞতা কথা বলি। খড়দহ থানা বাইরে একটা গাছতলা আছে, সেই গাছতলার ভেতরে বসে থাকে কিছু লোক, ফোঁড়ে, দালাল, মুহুরি নাকি উকিল বসে থাকে। কেউ গেল, কোনো বিপদে পড়লো, কোনোকে একটা আটকালো, সেখান থেকে ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে, দেখে নেবো, চলুন পাশে চলুন। এই যে দালাল সাম্রাজ্য থানার মধ্যে রয়েছে। এই ভদ্রলোক মোহনপুর থানার, এই ভদ্রলোক থানার লোক না দালাল আমি জানি না, কিন্তু থানার ভেতর থেকে বেরিয়েছেন। মৃত পুত্র বলছে বডিটা ছেড়ে দেওয়া যাবে যদি নার্সিংহোমে মারা গেছে, নার্সিংহোমের গাফিলতি তুলেছেন। আমি পুরো এই মৃত ব্যক্তির কাছা গলায় দিয়ে বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু তার আগে মৃত ব্যক্তির পুত্র কি অভিযোগ করেছেন একবার শুনুন। কেসটা তুললেন কেন? হ্যাঁ, যেটা কেসটা তুলেছি কারণ যেদিন রাতে এরম হয় সেদিন কেস করেছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে আমি কাউকে ছাড়বো না, কেস করবো। এবার কেস করার পর কেস করেছি। আমি কেস করার পর যখন পরের দিন আমি তাড়াতাড়ি করতে পিএম করার জন্য আমি তাড়াতাড়ি পৌঁছে যাই মোহনপুর থানায়। মোহনপুর থানায় পৌঁছে যাওয়ার পরে তখন মোহনপুর থানার স্টাফ একজন আমাকে বললেন সাইডে আসুন একটু। আমি বলছি কোথায় যাবো? বলছে সাইডে আসুন। এবার একটা ফাঁকা জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই, সিসিটিভি নেই, সেখানে আমাকে আগে বলে যে দেখুন যদি এখন আপনি কেস খামারি করেন তাহলে কিন্তু আপনি আপনার বাবাকে পেতে 4-5 দিন সময় লাগবে। আমি বলছি 4-5 দিন সময় লাগবে কেন? আমার বাড়ির পরিস্থিতি এরকম, আমার বাবা নেই আজকে, বাবা আজকে এরকম হয়ে গেছে, মা বাবা দিদি সবাই কাঁদছে, আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, আমি কাউকে কন্ট্রোল করতে পারছি না, কান্নাকাটিটা রুখতে পারছি না। আমি 5-6 দিন পর আমি আমার বাবাকে নিয়ে যাবো কী করে? আমার বাবাকে আগে লাগবে, আমার বাবাকে আমি দিতেই হবে। আপনাকে কি প্রেশার করা হয়েছিল? তখন বলছে এইগুলো আপনি যে বলছেন বাবাকে নিয়ে যাবেন, যদি আপনি কেসটা তুলে নেন তাহলে আমি আপনার বাবার ব্যবস্থা করে দেবো। এমডির সাথে কথা বলবো, বারবার এইটা কথা বলছিল আমি এমডির সাথে কথা বলবো, আমরা এমডির সাথে কথা বলে আপনার বাবাকে আপনাকে দিয়ে দেবো এখনই, খুব জোর হলে 30 মিনিট লাগবে। বললাম আপনি কেস তুললে এমডির সাথে কথা বলে করে দেবেন, আমার বাবাকে দিয়ে দেবেন, আর আমি যদি কেস না তুলে আপনি আমাকে সাহায্য করবেন না। এটা থানার অফিসাররা বলছে? থানার অফিসার, কিন্তু থানায় বলেনি, এটা আমাকে সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে গিয়ে বলেছে ওরা প্রেশার করে আপনাকে কেসটা তুলিয়েছে? খুব প্রেশার করেছে যে 5-6 দিন লাগবে। আচ্ছা, 5-6 দিন পর আমি কি করে আমার বাবাকে? আচ্ছা বলুন তো, মোহনপুর থানার ওসিকে শোকজ করা হবে না? এর ইনভেস্টিগেশন হবে না? যে ঘটনাটা আপনারা শুনলেন, যে নার্সিংহোমে মাস্ক খুলে দেওয়া হয়েছে, অক্সিজেনের মাস্ক কি না, আগে প্যাকেজে সই করতে হবে, তবে তোমাকে তোমার বাবাকে অক্সিজেন দেওয়া হবে। এরকম একটা গুরুতর অভিযোগ, সত্যি কিনা জানি না। সেই ঘটনার প্রেক্ষিতে প্রচুর হইচই হয়েছে, কৌস্তব বাগচি গেছেন, প্রতিবাদ করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারপর সেই নার্সিংহোমে ওই ব্যারাকপুর এলাকার ভাইপো বাহিনীর এক তাবড় নেতা ওখানে পৌঁছে গেছেন, তাকে দিয়ে শেষ পর্যন্ত নার্সিংহোমকে দিয়ে পুরো ব্যাপারটাকে ওই ডক্টরস ফোরামে নিয়ে যাওয়া হয়েছে, সম্ভবত সুদীপ্ত রায়ের ব্যাপার। এবং তারপরে গিয়ে চিফ সেক্রেটারি ফোন করেছে কৌস্তব বাগচিকে অ্যারেস্ট করতে হবে। আচ্ছা বলুন তো, আমি সেটা একটা দিন আমি সেটা নিয়ে অন্য প্রতিবেদন করবো। কৌস্তব বাগচি মোহনপুর থানা থেকে ডেকে পাঠিয়েছে, অধিকার আছে নাকি মোহনপুর থানার? যদি এই ঘটনা ঘটে থাকে, যেটা এই কাঁচা গলায় দেওয়া যুবকটি বলল, কতটা শয়তান নির্লজ্জ না হলে একটা থানার ভেতরে এই ঘটনা ঘটতে পারে? আমি যদি অভিযোগকে সত্য বলে মানে অন্তত প্রমাণ হয়, তাহলে আমি ধরে নিচ্ছি মৃত ব্যক্তির তার কাঁচা গলায় দেওয়া সন্তান এভাবে মিথ্যে কথা প্রকাশ্যে বলতে পারে না, যা বললেন। আমি বলছি ইমিডিয়েটলি মোহনপুর থানার ওসিকে ক্লোজ করা উচিত। ইমিডিয়েটলি মোহনপুর থানার বাইরে যত সিসিটিভি আছে, আমি কৌস্তবকে বলবো সমস্ত সিসিটিভি তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। এই কাঁচা গলা দেওয়া লোকটাকে আলাদা ডেকে নিয়ে গেছে কিনা, ইনভেস্টিগেশন হওয়া উচিত, হাইকোর্টে মামলা হওয়া উচিত। আমি জানি না হবে কিনা, সেটা তো অন্যদিকে, আমি সে নিয়ে অন্যদিন প্রতিবেদন করবো। কিন্তু আজকে আমি বলছি, আমি লেগে থাকবো, এই স্টোরিটার পেছনে লেগে থাকবো। কাঁচা গলায় দিয়ে এক যুবক বলছে, এবং তার অভিজ্ঞতা যেটা বলেছে নার্সিংহোম সম্বন্ধে, সেটাও আপনাদের শোনাবো। আমি ধরে নিতে রাজি নই যে এই যুবক সব সত্যি বলেছে। এটা ইনভেস্টিগেশনের আওতায় আসুক। নার্সিংহোমের মধ্যেও সিসিটিভি আছে, সেটাও আওতায় আসুক।
মাস্ক খুলে নেওয়া হয়েছে কিনা প্যাকেজের জন্য সেটাও আওতায় আসুক, ইনভেস্টিগেশনের আওতায় আসুক। অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা দেয়নি, কৌস্তব বাগচিকে অ্যারেস্ট করতে হবে। দাবি কি ডক্টরস ফোরামে? সুদীপ্ত রায় নার্সিংহোমে কী হয়, কী হয়েছে স্বাস্থ্যসাথী নিয়ে কিছুদিন আগে বলবো, সে কাহিনী নিয়ে আসবো আপনাদের কাছে অন্য সময়। কিন্তু আজকে আমি পুলিশ নিয়ে বলছি। মোহনপুর থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনে, ব্যারাকপুরে যিনি মুরলীধরন পুলিশ কমিশনার আছেন তিনি ব্যবস্থা নেবেন মোহনপুর থানার ব্যাপারে, অন্তত ইনভেস্টিগেশনটা করুন। আমি আবার বলছি, মোহনপুর থানা করেছে, আমি বিশ্বাস করছি না, কিন্তু ওয়াই নট অ্যান ইনভেস্টিগেশন? কেন মোহনপুর থানার বিরুদ্ধে কেন সরাসরি ইনভেস্টিগেশন হবে না? যেখানে মৃত ব্যক্তির পুত্রকে বলা হচ্ছে নার্সিংহোমের বিরুদ্ধে মামলাটা তোলো, এমডিকে বলে আমি বডিটা দ্রুত রিলিজ করে দেবো। তার আগে ও যুবকটি বলছে নার্সিংহোমের তরফ থেকে বলা হচ্ছে একটা সেটেলমেন্ট এসো, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এসো। না, অত সহজ নয়। আমি বলছি নার্সিংহোম কর্তৃপক্ষ যারা আছেন তারাও শুনে রাখুন, এ ব্যাপারটা অত সহজ হবে না, অনেক দূর পৌঁছবে, জল অনেক দূর গড়াবে। ফোঁস করার চেষ্টা করেছেন না? যদি আমি যে যুবকটি, যে মানুষটি মারা গেছেন তার যুবকের বক্তব্যটা অসত্য ধরি, কিন্তু একটা তো ইনভেস্টিগেশন হওয়া উচিত। কেন মুরলীধরন ইনভেস্টিগেশন করবেন না? আমি বলছি যে যুবককে অনুরোধ করবো, আমি তার সঙ্গে পরিচয় নিই, আমি ভিডিওটা আমার হাতে এলো, আসার পর আমার মনে হয়েছে সরাসরি মুরলীধরনের কাছে বোধহয় তিনি অ্যাপিল করেছেন, আমি যে শুনছিলাম। সরাসরি এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করা দরকার। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে দিয়ে তদন্ত নয়, তদন্তটা জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত। থানার মধ্যে থেকে কী করে বেরিয়ে এসে বলা হচ্ছে নার্সিংহোমের বিরুদ্ধে মামলাটা তোলো, তাহলে বডি পেয়ে যাবে, না হলে 4-5 দিন বডি লাগবে, যদি এই অভিযোগ সত্যি হয়। এবং যে মানুষটি এই মানুষটাকে, এই মৃত ব্যক্তির যুবকের ছেলেকে ডেকে নিয়ে বাইরে নিয়ে গেছেন, আড়ালে নিয়ে গিয়ে বলেছেন, সেই লোকটি থানার লোক যদি হয় তাহলে তার তো চাকরি যাওয়া উচিত। মোহনপুর থানাকে, ওসিকে তার জবাবদিহি করতে হবে। এবং ইফ দিস ইজ প্রুভড, এটা ক্রিমিনাল অফেন্স। ইফ দিস ইজ প্রুভড, আমি বলছি এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের নবান্নে যে মহিলা বসে আছেন এই ক্রিমিনালদের রাজত্ব তো তৈরি করেছেন না, থানার মধ্যে সব এইসব ফোঁড়ে দালাল থানার মধ্যে তৈরি করেছেন। অর্থাৎ পুলিশেরই লোক তিনি, তার সঙ্গে থানার আন্ডারস্ট্যান্ডিং আছে, এই থানা নয়, নার্সিংহোমের হয়তো আন্ডারস্ট্যান্ডিং আছে। ইনভেস্টিগেট করলে বোঝা যাবে মানে এটা যে কীরকম সার্কিট চলে। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি যুবকটির পুরো ভিডিওটা আপনাদের কাছে শোনাবো। আমি অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে, যারা এই দর্শক, এই ভিডিওটা একটু শেয়ার করবেন, জানা দরকার। আমি যে অঞ্চলে থাকি পানিহাটি, সেখানে ঘোলা হসপিটাল একজন সরকারি ডাক্তার, তিনি একজন মানুষকে, সম্ভবত বিশ্বজিৎ দাস, মিডিয়াতে বেরিয়েছে, আপনারা পড়েওছেন, জেনেওছেন হয়তো, তাকে সরাসরি তার অ্যাপেন্ডিক্স অপারেশন হবে বলে তার অন্য কোনো নার্সিংহোমের সঙ্গে তিনি যুক্ত, সেইখানে নিয়ে গেছেন, গিয়ে তার হার্নিয়া অপারেশন করে ছেড়ে দিয়েছে। ভাবুন, দেখে চিন্তা করে দেখুন, সরকারি হসপিটালে চাকরি করা ডাক্তার, তিনি নিয়ে গিয়ে তার অন্য একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে চলে গেছেন, যান ওখানে যান, সব চিকিৎসা হবে, গিয়ে সেখানে হার্নিয়া অপারেশনের বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন সম্মত করে দিয়েছে। হার্নিয়া অপারেশনের বদলে অ্যাপেন্ডিক্স করে দিয়েছেন, অপারেশন করে দিয়েছেন। এবং তারপরে শেষ পর্যন্ত এখন ইনভেস্টিগেশন করে ব্যাপারটা, সে অভিযোগ জানিয়েছেন, সে আবার হার্নিয়ার ব্যথাতে আবার হসপিটালে ভর্তি হয়েছে। এখন তাকে, সেই সরকারি ডাক্তারবাবুকে পুলিশ হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। ভাবুন, পুলিশ হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে। আচ্ছা, যে মানুষটি এত বড় অপরাধ করছে তাকে ক্লোজ করা উচিত না? প্রাইমারি একটা সাসপেন্ড করা উচিত না? ইমিডিয়েটলি সাসপেন্ডেড হোক, তারপর মানে বসিয়ে দেওয়া উচিত, তারপর ইনভেস্টিগেশন করে তারপর তাকে যদি নির্দোষ প্রমাণিত হয় ডাক্তারবাবু তাকে কর্মসংস্থান, কর্মক্ষেত্রে ফেরত পাঠাক, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যে পুলিশ প্রশাসনটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে একটু ভেবে দেখুন তো। আসলে নাটের গুরুমা 14 তলায় বসে আছেন না, শি ইজ দ্য রুট অফ অল ক্রিমিনালাইজেশন অ্যান্ড করাপশন। আমি আজকে সরাসরি হতভাগ্য মানুষটি, যে মানুষটি মারা গেছেন, তার পুত্র কাছা গলায় দিয়ে কি বলেছেন আমি আজকে আপনাদের শোনাবো। ভালো করে শুনুন, মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। সেদিন কি হয়েছিল ব্যারাকপুর সারদা নার্সিংহোমে? সেদিন তখন 9টা 9:30 বাজে আমাকে ফোন করা হলো, সারদা নার্সিংহোম থেকে, আপনি কোথায় আছেন? আমি বললাম আমি নিচে দাঁড়িয়ে আছি। বললো আপনি উপরে আসুন, এনজিওগ্রাফ করতে হবে। আমি ঠিক আছে, আমি উপরে গেছি। উপরে গিয়ে বলছে এনজিওগ্রাফ করতে হবে, এর একটা প্যাকেজ আছে। আমি কী প্যাকেজ? বলছে 15,000 টাকার মতো খরচা আছে। আমি হ্যাঁ ঠিক আছে করুন। বলছে তাহলে সাইনটা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে আমি একবার বাবাকে দেখে নিই, বাবাকে দেখে তারপর সাইন করবো। বাবাকে দেখতে ঢুকে দেখি মাস্ক খোলা, অক্সিজেন মাস্কটা খুলে রেখেছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম অক্সিজেন মাস্কটা কেন খুলে রেখেছো? তখন বলছে আমি খুলিনি, ওরা খুলে যায়। আমি তোমার অসুবিধা কী হচ্ছে? বলছে বুকের ব্যথা হচ্ছে হালকা হালকা, আর একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কারণ তাহলে তুমি এটা পড়ে ফেলো। বলছে না, ওরা অফ করে রেখেছে ওটা।
আমি বললাম ঠিক আছে। এবার তখন আমি জিজ্ঞাসা করলাম ওখানে যারা ডাক্তার রয়েছে, যারা রয়েছে, আমি বললাম অক্সিজেন মাস্কটা কেন খোলা হয়েছে? বলছে না এখন আপনি আগে শুনে নিন কি এমআরআই পরে কী কী প্যাকেজ আছে, কী কী সিস্টেম, কী কী। আমি বললাম কী কী প্যাকেজ? বলছে এমআরআই করতে 15,000, তারপরে 3 দিন আইসিইউতে রাখতে 1 লাখ টাকা খরচা, তারপরে স্ট্রেন্থ 45,000 টাকা করে, তারপরে বেলুন 25,000 টাকা করে, 4-5টা যা লাগবে এ করতে হবে। আমি বললাম সে ঠিক আছে, আগে আপনি আমার বাবাকে মাস্ক পরান। মাস্ক পরাচ্ছে না কেন? আমার বাবার তো কষ্ট হচ্ছে, বাবা নিজে বলছে বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বলছে আগে আপনি এগুলো সাইন করুন, মাস্ক পরিয়ে দেবো, মাস্ক নিয়ে চিন্তা করতে হবে না। বললাম না, অক্সিজেন মাস্ক ছাড়া তো ডাক্তার বলেই গেছে অক্সিজেন মাস্ক ছাড়া খুলতে না। আমি যখন স্বাগত দত্তে যাই, স্বাগত দত্তের ম্যাডাম বলে আপনার বাবাকে যতক্ষণ সুস্থ না হচ্ছে, সব ঠিকঠাক ট্রিটমেন্ট না হচ্ছে, ততক্ষণ মাস্ক খুলবেন না, অক্সিজেন মাস্ক খুব সিরিয়াস কন্ডিশন রয়েছে পইয়ে। ঠিক আছে, এবার ওরা বলছে না আপনি সাইন করুন। আমি ঠিক আছে, তাড়াতাড়ি দিন কী কী প্যাকেজে সাইন করতে হবে সব আমি একবারে করে দিচ্ছি, কিন্তু কাজ আমার বাবার ট্রিটমেন্টটা স্টার্ট করুন আপনারা। এবার তখন বলছে ঠিক আছে। এবার প্যাকেজে সই করা হয়েছে আমার। এবার তারপর বলছে আপনার বাবাকেও সই করতে হবে। আমি বললাম বাবাকে সই করতে হবে কেন? আমি তো সই করছি। ফার্স্ট প্যাকেজ যেটা আপনার ভর্তি করার সময় যা যা ইনফরমেশান আপনারা দিয়েছেন আমাকে, যেখানে যেখানে সই করতে বলেছেন আমি সেখানে সেখানে সই করেছি, টাকা জমা দিতে বলেছেন টাকা জমা দিয়েছি। এখন বাবাকে সই করতে হবে কেন? বলছে না বাবাকে সই করতে হবে। আমি বললাম বাবার অবস্থা খুব খারাপ, আপনি সই করতে গেছেন। এবার বাবাকে তাও সই করেছে। সই করানোর পর আমি বাবাকে জিজ্ঞাসা করছি বাবা কী হয়েছে? বলছে আমার খুব কষ্ট হচ্ছে। এবার কষ্ট হওয়ার পরেই আবার আমাকে ডাক্তার বলে এখানে সই করুন তাড়াতাড়ি। আমি এসে তাড়াতাড়ি সই করতে করতে দেখি আমার বাবা হট করে শুয়ে পড়লো। এবার শুয়ে যাওয়ার পর আমি উত্তেজিত হয়ে গেছি, দেখি বাবা ওরকম শুয়ে পড়েছে কেন? এবার তখন ডাক্তার সবাই ওরা হাত পা কাঁপছে। আমি বলছি প্লিজ আপনি একটু চুপ করুন, হাত পা কাঁপছে ওদের। আমি বলছি আপনি বাইরে যান। আমি বলছি না আমি আর বাইরে যাবো না, আমি যা দেখবো আমার চোখের সামনে তো হয়েছে এটা, আমি যা লাস্ট পর্যন্ত যা থাকবে আমি চোখের সামনে দেখি। বেসিক্যালি অক্সিজেন মাস্কটা খোলার জন্যই এটা হলো। হ্যাঁ, পয়সা পাচ্ছে না তো, কারণ প্রেশার প্রচুর ডাউন ছিল। পয়সার জন্য ওরা এটা করেছে। হ্যাঁ প্যাকেজ, ওরা শুধু প্যাকেজের কথা বলছে। তখন এই কথা বলার পর যখন আমি আর গোবিন্দদা বলি কী হয়েছে এরকম করছে কেন? বলছে না না আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান। বলছি না না আমরা দেখবো। এবার ওরা বারবার আমাকে একটাই কথা বলছিল বারবার, প্যাকেজ প্যাকেজ, এই প্যাকেজ এই প্যাকেজ এই প্যাকেজ। কেসটা আপনি তুললেন কেন? আমি কেসটা যেদিন এরকম ঘটনা হয় কেসটা আমি নিজের স্বেচ্ছাই করেছিলাম, যে আমি বলেছিলাম এদের কাউকে আমি ছাড়বো না। কারণ এরা মানুষকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালটা খুলেনি, এটা ব্যবসা করার জন্য খুলেছে। এবার ব্যবসা করার জন্য কেন খুলেছে বলছি, আমি যখন বলছি এদের কাউকে ছাড়বো না, তখন ওই সারদার মালিক বিশ্বজিৎ কি নাম, টাইটেলটা আমি সঠিক জানি না, নামটা বিশ্বজিৎ আমি শুনেছি। সে আমাকে বলছে যে তুমি সেটেলমেন্টে আসো, ওই একটা ফাঁকা ঘরে আমরা কথা বলি। আমি বলছি সেটেলমেন্ট বলতে কী করবো? বলছে তোমার কি দাবি দাবা আছে, টাকা পয়সা আমরা পূরণ করে দেবো, যেটা দাবি করবে সেটা আমরা পূরণ করে দেবো, কিন্তু তুমি এখন এইসব কেস খামারির মধ্যে যেও না, আর এখন এই ঝুটঝামেলা করো না। আমি বললাম না না, আমি কি আমার বাবাকে এখানে বিক্রি করতে এসেছি? আমার বাবাকে তো আমি এখানে সুস্থ করতে এসেছিলাম, এখানে তো আমি আমার বাবাকে বিক্রি করতে আসিনি যে আমি টাকা নিয়ে যাবো এখান থেকে। আমার বাবা জানি সুস্থ হয়ে বাড়ি ফেলে, তার জন্য আমি গিয়েছিলাম। এবার তখন ওই আমার সাথে যারা ছিল সব আমাদের পাড়ার ছেলেপেলেরা যখন শুনে এরকম হয়েছে, তখন পাড়ার ছেলেপেলেরা সবাই যখন গেছে, তখন ওরা ভয়ে ভয়ে হ্যাঁ, তখন ওকে আমি বারবার বলি যে ছেলেটা ছিল এমআরও না কী ছিল এই না বুঝতে পারছি না ও কী ছিল, ডাক্তার জুনিয়র ডাক্তার না এমআরও জিজ্ঞাসা করিনি ওকে। তখন ওকে যখন আমি জোর করে বলি সত্যি কথা বলো, তখন ও বলে যে হ্যাঁ আমার উপরে প্রেশার আসে, আমাকে ওপর থেকে বলে যে এইগুলো করতে। আর কেসটা তুললেন কেন? হ্যাঁ, যেটা কেসটা তুলেছি কারণ যেদিন রাতে এরকম হয় সেদিন কেস করেছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে আমি কাউকে ছাড়বো না, কেস করবো। এবার কেস করার পর কেস করেছি। আমি কেস করার পর যখন পরের দিন আমি তাড়াতাড়ি করতে পিএম করার জন্য আমি তাড়াতাড়ি পৌঁছে যাই মোহনপুর থানায়। মোহনপুর থানায় পৌঁছে যাওয়ার পরে তখন মোহনপুর থানার স্টাফ একজন আমাকে বললেন সাইডে আসুন একটু। বলছি কোথায় যাবো? বলছে সাইডে আসুন। এবার একটা ফাঁকা জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই, সিসিটিভি নেই, সেখানে আমাকে আগে বলে যে দেখুন যদি এখন আপনি কেস খামারি করেন তাহলে কিন্তু আপনি আপনার বাবাকে পেতে 4-5 দিন সময় লাগবে। আমি বলছি 4-5 দিন সময় লাগবে কেন? আমার বাড়ির পরিস্থিতি এরকম, আমার বাবা নেই আজকে, বাবা আজকে এরকম হয়ে গেছে, মা বা দিদি সবাই কাঁদছে, আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, আমি কাউকে কন্ট্রোল করতে পারছি না, কান্নাকাটিটা রুখতে পারছি না। আমি 5-6 দিন পর আমি আমার বাবাকে নিয়ে যাবো কী করে? আমার বাবাকে আগে লাগবে, আমার বাবাকে আমি দিতেই হবে। আপনাকে কি প্রেশার করা হয়েছিল? তখন বলছে এইগুলো আপনি যে বলছেন বাবাকে নিয়ে যাবেন, যদি আপনি কেসটা তুলে নেন তাহলে আমি আপনার বাবার ব্যবস্থা করে দেবো, এমডির সাথে কথা বলবো। বারবার এইটা কথা বলছিল আমি এমডির সাথে কথা বলবো, আমরা এমডির সাথে কথা বলে আপনার বাবাকে আপনাকে দিয়ে দেবো এখনই, খুব জোর হলে 30 মিনিট লাগবে। বললাম আপনি কেস তুললে এমডির সাথে কথা বলে ইয়ে করে দেবেন, আমার বাবাকে দিয়ে দেবেন, আর আমি যদি কেস না তুলে আপনি আমাকে সাহায্য করবেন না? এটা থানার অফিসাররা বলছিল? থানার অফিসার, কিন্তু থানায় বলেনি, এটা আমাকে সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে গিয়ে বলেছে ওরা প্রেশার করে আপনাকে কেসটা তুলিয়েছে? খুব প্রেশার করেছে যে 5-6 দিন লাগবে। আচ্ছা, 5-6 দিন পর আমি কি করে আমার বাবাকে নিই? আর পরিস্থিতিতে আমি যখন দেখি আমার বাবাকে, যখন সব এই কিছু হয়ে যাওয়ার পর আমি যখন বাবাকে দেখতে যাই তখন ও ভয়ে বলছে না দেখাবো না। তারপরে যখন জোর জবরদস্তি করা হয়, আমি আমার বাড়ির লোকজন যখন জোর জবরদস্তি করেন আমি আমার বাবাকে দেখবো রাত্রবেলা নার্সিংহোমে, যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন দেখি আমার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মুখটা দড়ি দিয়ে বেঁধে
ওই ওই কষ্ট আমি দেখে আর সহ্য করার মতো না। আর আপনি কি এখন ফার্দার কোনো স্টেপ নিয়েছেন? হ্যাঁ, আমি অবশ্যই স্টেপ নেবো, কারণ আমি তখন ওই মুহূর্তে আমি দেখেছি যে আমি যদি এখন আমার বাড়িতে আমার বাবাকে না নিয়ে আসতে পারি, আমার মা অসুস্থ হয়ে যাবে, আমার মা হাই প্রেশারের রুগী। আপনি কি কোনো কমপ্লেন করেছেন? আর হ্যাঁ, এখন আমি ব্যারাকপুর কমিশনারেটে আমি মেল করেছি, কমপ্লেন করেছি, যেটা ডিটেলস যেটা হয়েছিল, এই যেটা আমি বলছি যে আমাকে যেটা প্রেশার করা হয়েছিল যে এখন যদি আপনি কেস না তোলেন